আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছে আমি মিরাজ হোসাইন। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। 3 পার্বত্য জেলায় অবরোধ, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বললেন উপদেষ্টা হাসান আরিফ। কম শুল্কে আমদানি হলেও হিলি বন্দরে কমেনি পেঁয়াজের দাম, ভারতীয় ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন আমদানিকারকরা। এবং সপ্তাহের ব্যবধানে ফের অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের নিত্য পণ্যের বাজার। অতি মুনাফার মানসিকতা পরিবর্তন করতে হবে ব্যবসায়ীদের, মন্তব্য ভোক্তাদের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতার বাইরের ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। আর যারা আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাঙামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। এদিকে সংঘর্ষে প্রাণহানির পর থমথমে অবস্থা বিরাজ করছে 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে। বিক্ষুব্ধ জুম্মু ছাত্র জনতার ডাকে সকাল 6টা থেকে 72 ঘন্টার সিএইচটি ব্লকের নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে রাঙামাটি ও খাগড়াছড়িতে। শনিবার সকাল থেকে রাস্তায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে। রাঙামাটি পৌর এলাকায় জারি আছে 144 ধারা। সংঘাতের ঘটনায় 3 পার্বত্য জেলায় অবরোধ ও পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে চলছে না কোনো যানবাহন, খোলেনি বেশিরভাগ দোকানপাট, স্থবির হয়ে পড়েছে পার্বত্য অঞ্চলের জনজীবন। অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ধর্মঘটিরা। যান চলাচল বন্ধ থাকায় পাহাড়ে আটকা পড়েছেন বহু পর্যটক। আর শান্ত পাহাড়ের হঠাৎ এমন অশান্ত রূপে শঙ্কিত স্থানীয়রা। শৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ চান তারা। আমাদের একটাই চাওয়া যে পাহাড়ে শান্তি ফিরে আসুক এবং পাশাপাশি যারা পাহাড় অস্থিতিশীল করতে চায় তারা যাতে উপযুক্ত আইনের আওতায় এনে তাদের বিচার করা হয়, এটাই আমাদের প্রত্যাশা। আমরা এখন আতঙ্কে আছি, তাড়াতাড়ি পরিস্থিতি ভালো হয়ে আসুক। কাউন্টারে যাইতেছি বলতেছে ওনারা যে সাজেক যাইব না, সেনাবাহিনী নাকি ওনাদেরকে বাধা দিচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আমরা গাড়ি চাইতে ইচ্ছুক আছি। পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে পাহাড়ের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে দুপুরে রাঙামাটিতে বৈঠকে বসেন স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। পরে তারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। পাহাড়ি ও বাঙালি সেটেলারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে 4 জন নিহত হয়েছেন আর আহত অন্তত 72 জন। এছাড়া সংঘর্ষের সময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বিষ প্রয়োগ ও শিল্প দূষণ বন্ধ করে পশুর নদ ও সুন্দরবন বাঁচাতে মানববন্ধন ও প্রতীকী নদী পরিচ্ছন্নতার উদ্বোধন করেছে মোংলা ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপার। সকালে মোংলার পশুর নদীর তীরে মানববন্ধনে বক্তব্য দেন নূর আলম শেখ, মোল্লা আল মামুন, কমলা সরকার, শেখ রাসেল, তন্নি মণ্ডল, প্রদীপ সরকার। বক্তারা বলেন, নদী মাতৃ বাংলাদেশের নদী খালাজ বিপন্ন। নদী দখল ও দূষণে ময়লার ভাগারে পরিণত হয়েছে। পশুর নদের জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্ন হতে চলছে। নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন এখন সুন্দরবনের প্রধান সমস্যা। নদী দখল ও দূষণকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। ঝিনাইদহের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাত থেকে বেতন ভাতা দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে অভিযোগ করা হয় 14 বছর ধরে ডিজিটাল সেন্টারে নিযুক্ত পরিচালকরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গেলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। নিয়োগের সময় তাদের সরকারি বিধিবিধান মেনে নিয়োগ করা হয়, তবে বেতনের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সরকারিভাবে তাদের বেতন ভাতা না দিয়ে শ্রম চুক্তিপত্র দ্বারা আবর্তিত করা হয়েছে। পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের জন্য বর্তমান সরকারের কাছে দাবিও জানান তারা। দশম গ্রেড দাবি নয়, দাবি অধিকার, এই এক দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সহকারী শিক্ষকরা। শনিবার সকালে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকরা বলেন যে শিক্ষকরা প্রথম গ্রেডের কর্মকর্তারা তৈরির কারিগর, তাদের 12তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে, যা লজ্জার। ভারত থেকে কম শুল্কে পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। তবে শুল্ক কমলেও প্রভাব পড়েনি আমদানিকৃত পেঁয়াজের দামে। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা দরে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। দাম না কমার পেছনে ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন আমদানিকারকরা। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার ও ভারতীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক কমিয়ে 20% করলেও পেঁয়াজের দামে তেমন কোনো প্রভাব পড়েনি, বরং ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আগের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দেশের বাজারে 65 থেকে 70 টাকার মধ্যে পেঁয়াজের দাম থাকার কথা, অথচ হিলি বন্দরে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে। শুল্ক কমানোর পরও কেন পেঁয়াজ আগের দামে বিক্রি হচ্ছে, এমন প্রশ্নে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলেন, শুল্ক কমানোর সুযোগ কাজে লাগিয়ে ভারতে পেঁয়াজের দাম বাড়িয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। বাংলাদেশ কমাচ্ছে 5%, ইন্ডিয়া কমাচ্ছে 20%। ট্যাক্স কমার পর দাম কমার কথা ছিল, কিন্তু মন্ডিতে, নাসিক মন্ডিতে দাম কেজি প্রতি ইন্ডিয়ান 10 রুপিয়া বাড়িয়ে দিয়েছে। এজন্য বাংলাদেশে দাম এখনো কমেনি। পেঁয়াজ আগের যে বাজার ছিল, পেঁয়াজ যে দামে ইন্ডিয়াতে বিক্রি হতো, সেই বাজারটা ওখানেই বেড়ে গেছে, প্রায় পার কেজিতে 10 টাকা। এমন যেমন প্রায় 9 টাকা 10 টাকা খরচ কমেছে, কিন্তু ইন্ডিয়াতে আবার 10 টাকা পার কেজিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। দাম বাড়ার কারণে এখানে আমাদেরকে কম দামে বিক্রি করতে দিচ্ছে না। বন্দরে পেঁয়াজের দাম ওঠানামা করায় বিপাকে পাইকাররা, মাঝে মাঝে লোকসান গুনতে হচ্ছে তাদের। আর দাম না কমায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। কালকা সাউদের মাল বিক্রি হচ্ছে 85 টাকা, আজকে বিক্রি হচ্ছে 88 টাকা। নাসিক ঢুকিছে, নাসিক বিক্রি হচ্ছে 89 টাকা। মানে কালকাসায় 2-1 টাকা বাজার বৃদ্ধি। শুল্ক 20-25% কমালো পরে কেজির উপর 20 টাকা পেঁয়াজ কমার কথা। আগে যেটা 90 টাকা ছিল সেটা তো 70 টাকার কথা। আমরা তো পাচ্ছি না, না পারলে দিব কোন জায়গা থেকে। এদিকে বন্দর থেকে পেঁয়াজ শীঘ্রই ছাড়করণের সব ধরনের সহযোগিতার আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। কাঁচা পণ্য যত দ্রুত বন্দর থেকে পরিবহন করা যায়, আনলোড করা যায়, তত দ্রুতই আমাদের জন্য ভালো, কারণ কাঁচা পণ্য পচনশীল। আমরা পানামা হেলিপোর্ট কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করি কাঁচা পণ্যগুলো দ্রুত খালাস করার। হিলি কাস্টমসের তথ্য মতে শুল্ক কমানোর পর এই বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 34 ট্রাকে 1000 টন পেঁয়াজ আমদানি হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। সপ্তাহের ব্যবধানে ফের অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। দাম বেড়েছে মাছ, মাংস, ডিম ও শাক সবজি সহ প্রায় প্রতিটি পণ্যের। এতে বিপাকে ভোক্তারা। তাদের মতে অতি মুনাফা করার মানসিকতা পরিবর্তন করতে হবে ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু 6 দিন পেরোলেও বাজারে বিক্রেতারা কেউ মানছেন না সরকারের বেঁধে দেওয়া দাম। শনিবার সকালে চট্টগ্রামের কাজির দেউরি এলাকায় বাজার ঘুরে ও ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে এই চিত্র দেখা গেছে। বাজারে বিভিন্ন সবজি, মুরগি ও ডিমের দাম নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে ভোক্তাদের মধ্যে। তাদের দাবি, বাজারে শক্ত একটা সিন্ডিকেট কাজ করছে, এখনো বদলায়নি বাজারের চিত্র। অসাধুরা টাকা লুটে নিচ্ছে বলে জানান ক্রেতারা। খুচরা যারা ক্রয় করে তাদের ভিতরে একটা সমন্বয়হীনতা আছে। এখানে একটা মধ্যস্বত্ব বগি আছে, তারা একটা সবসময় তারা এই সুবিধাটা নিচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই দ্রব্যমূল্যের দাম অনেকাংশে কমে যাবে। ডেইলি বাজার মনিটরিং করতে হবে, এগুলো বাজারের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে। উৎপাদন করতে পারলে দেশে জিনিসপত্রের দাম কমবে। সামনে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বৃষ্টি ও বন্যার কারণে ফসল, মাছ ও মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে কমে গেছে পণ্যের সরবরাহ। বারোমালা যদি রেটটা বাড়ায় বিক্রি করতেছেন,
তাহলে আড়তদাররাও বাড়ায় কিনতেছেন। তা আড়তদার থেকে যদি আমরা বাড়তি দামে কিনে আনি তা আমাদের বাড়তি বেচা ছাড়া তো উপায় নেই। ফার্মারের থেকে মালটা আসে ওইখান থেকে আমাদের রেটটা বাড়তি, ওখানের বাড়তির কারণে আমরা এখানে বাড়তি কিনতে হয়, বাড়তি বিক্রি করতে হয়। গাড়ি ভাড়া খরচ বেশি হয়, এমনকি খাদ্যের দাম বাড়তি, সবগুলো এসবগুলো মিলে আনতে আমাদের এখানে খুচরা ব্যবসায়ী একটু দাম বাড়তে পারে। জনসাধারণের ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে শুধু মূল্য নির্ধারণ করে দিলেই হবে না, নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 885 কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। সকালে এসব ইলিশ জব্দ করা হয়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয়। আটককৃত মাছের বাজার মূল্য 22,12,000 টাকা। মাছগুলো স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম হবে। রাজধানীর আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শিল্প কারখানার চলমান আন্দোলন ও উস্কানি দিয়ে বিভিন্ন কারখানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে শিল্প কারখানা সংক্রান্ত নাশকতা মামলায় আসামি করে তাদের আদালতে নেওয়া হয়। মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে হেরোইন, নগদ টাকা ও 2টি মোবাইল ফোন সহ খায়রুল ইসলাম মিলন নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে শহরের গোরস্থান পাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল মিলনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হেরোইন, মাদক বিক্রির 31,000 টাকা ও 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর মেহেরপুর সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাতের। তলিয়ে গেছে 2,500 পুকুর, দিঘি, মাছের ঘের। এতে ক্ষয়ক্ষতি ধরা হয়েছে 500 কোটি টাকারও বেশি। 2টি মাছের পোনা উৎপাদন কেন্দ্র ভেসে গেছে। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রানীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা মৎস্য অফিস জানায়, জেলায় সাম্প্রতিক বন্যায় তলিয়ে গেছে 2,500 পুকুর, দিঘি, মাছের ঘের। ক্ষয়ক্ষতি ধরা হয়েছে 500 কোটি টাকার বেশি। বন্যার পানিতে ভেসে গেছে বিভিন্ন প্রজেক্ট ও পুকুরের মাছ। মাছ হারিয়ে দিশেহারা মৎস্য চাষিরা। বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি সহযোগিতার প্রয়োজন বলে জানান চাষিরা। এই এলাকাতে আমরা যেভাবে মাছ চাষ করছে সবাই, অ্যাকচুয়ালি কি আমাদের পুকুরে সব মাছ চলে গেছে। এখন আমরা সবাই হতাশার মুখে আছি। আমরা ভাঙ্গা করে হানিটেন কল করে পুরো প্রজেক্টের কল করে যে মাছ কুসনি মাছটা সব বেশি গিয়া মানে সব হাহাকার ভয়ঙ্কর ঘুরে গিয়া। এক্সাক্ট ভাবে বলা যাবে না যে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমরা যে এখন মানে মাছের খাবার দেওয়ার উপরে নির্ভর করতেছে কি পরিমাণ মাছ গেছে, যে টার্প জাতীয় কোনো মাছ দেখা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বন্যা পরবর্তী মাছ চাষের ওপর সংশ্লিষ্ট বিভাগ প্রশিক্ষণ দিচ্ছে। সরকারের নির্দেশনা মতো বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। 17টি জেলার মধ্যে 14টি জেলা বেশি ক্ষতিগ্রস্ত। মৎস্য অধিদপ্তর থেকে যে আমাদের প্রেরিত সবপত্র দিয়েছেন, সেই সবপত্র মোতাবেক আমরা প্রাথমিক ক্ষয়ক্ষতির একটা হিসাবও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তা চাষিদের দাবি ছিল যে এই লোনগুলো যদি আপনার লোনের যে ইন্টারেস্ট আছে সেটা যদি কমানো যেত, এটাকে এই কিস্তি দেওয়াটা যদি স্থগিত রাখা যেত, তাহলে চাষিদের জন্য ভালো হতো। কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14টি বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম, মনোহরগঞ্জ, লাঙ্গলকোট ও 14 গ্রাম। এসব উপজেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। সরকারি বেসরকারি সহযোগিতায় এই ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারান সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হতদরিদ্র পরিবারের সন্তান সোহাগ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা তার বাবা মা। অভাব অনটনের সংসারে মানবতার দিন কাটছে তাদের। ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করছেন বাবা মা। সুনামগঞ্জ থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম সোহাগের। হাসিনা সরকার পতনের আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের সাথে যোগ দেন সোহাগ। ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। গুলিবিদ্ধ হয়ে আহত হন তার ছোট ভাই শুভ। এ ঘটনায় শেখ হাসিনা সহ ১৭৯ জনের নামে বাড্ডা থানায় নিহতের ভাই বিল্লাল মিয়া মামলা করেন। বড় ভাইরে ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে তখন আরেকজনের ফোন ব্রেক করছে, ধরে হইতেছে যে আপনারা থানার সামনে আন। থানার সামনে সোহাগ মিয়া গুলি খাইছে। ঢাকার থেকে আমার অনেক নাম্বার দিই, যেমন হুমকিদের যে কেস তুলে নেবার জন্য, এটা করার জন্য, তেমন হুমকি দিয়ে মোবাইল নাম্বার বন্ধ করে দেয়। ছেলে হারিয়ে সীমাহীন কষ্টে পরিবার নিয়ে দিন কাটাতে হচ্ছে বলে জানান সোহাগের বাবা। তখন বাজে আন্দোলন লাগছে, আমার বলা মিছিল ছাত্ররা রাখিয়ে নিতে বাজে নিতে লিগাম মারা খাইছে। আমি খুব এই রেনের ট্রেনের মাঝে অবস্থা আছে, আমার বাড়ি করেই নেই। সোহাগের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তার মা। ৩ নাম্বার ফুলার পাও গুলি লাগছে, বাদ আমরা খবর পাইয়া তার লগের বন্ধু বান্ধব লইয়া আইছে, হসপিটাল নিছে, হসপিটাল তারা রাখছে না, কইছে মৃত্যু। ছাত্র আন্দোলনে শহীদ সোহাগের পরিবারের পাশে জেলার বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ। উপার্জনক্ষম কোনো ব্যক্তি আসলে তার পরিবারে নেই এবং তার আরেকটি ভাই ওই সময়ে আসলে পুলিশের গুলিতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তো আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি, তাদের পরিবারের চেষ্টা করে যাচ্ছি পরিবারকে সহায়তা দেওয়ার জন্য। শহীদ পরিবারকে স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওনার বাড়িটা আপনারা দেখতেছেন জরাজীর্ণ, আমি আমার তরফে যতটুকু সম্ভব হয় সেটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আমার তরফ থেকে দেওয়া সম্ভব না হয়, যথেষ্ট না হয়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যাতে ওনার পরিবারের জন্য স্পেশালি যদি কোনো বরাদ্দ আনা যায় ওনার এই বাস্তবিকটাকে উন্নয়নের জন্য, সেটা আমরা করার চেষ্টা করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিকিৎসা সহায়তা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও স্মারণিকা মোড়ক উন্মোচন। দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের আহ্বায়ক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বৌদ্ধপ্রিয় মহাথের। আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উপসংঘনায়ক সর্ধর অমরশ্রী রত্নশ্রী মহাথের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিরত্নাস্কুর স্মারক নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মূর্তি কারিগরদের। সিরাজগঞ্জের উল্লাপাড়ার কারিগররা নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি করছেন। তবে প্রতিমার ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় দিন পার করছেন শিল্পীরা। দুর্গাপূজা ঘিরে ৩ স্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ময়নুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আর দেরি নয় শারদীয় দুর্গাপূজার। শরতের কাশফুলের সাথে আকাশেও জানান দেয় পূজা আসছে। এই উৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের পরিবারে বিরাজ করছে আনন্দ। এদিকে দিনরাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। কাদামাটির কাজ শেষ করে ধীরে ধীরে আকার পাচ্ছে দেবী দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিমা তৈরিতে আকার ভেদে শিল্পীরা মজুরি নিচ্ছেন ২৫ থেকে ৬০,০০০ টাকা। প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরিতে তাদের খরচও বেড়েছে। এবার এখনো তেমন প্রতিমা বিক্রি হচ্ছে না বলে জানান শিল্পীরা। খালি দামের জন্য তো প্রতিমা বানানো না, সবাইকে মন জোগাইতে হয়। খেয়ার সুতলি সব কিছুর দাম বেশি। ব্যবসা বাণিজ্য এবার খরচ বেশি, দাম একটু কমে গেছে। চাহিদা না থাকলে তো প্রতিমা শিল্পীর কাজ চাহিদার সাথে হলো দাম বাড়া কমা। একটা প্রতিমার কাজে অনেকজন লোক লাগে, কিন্তু আমাদের পরিবার আমরা মাত্র ৩ জন, তারপরে আমরা ন্যায্য পরিমাণে টাকাটা আমরা পাই না। প্রতি বছরের মতন এবছর আমাদের এখানে প্রতিমা তৈরি করা হয়েছে, কিন্তু গতবার যেরকম আমরা প্রতিমা তৈরি করেছিলাম তার থেকে এবার একটু কম আছে। এখন আমাদের প্রায় কাদামাটির কাজ শেষের দিকে, এখন আমরা সাদা রঙের কাজ শুরু করেছি। কিছুদিনের মধ্যে আমরা ফাইনাল রঙে চলে যাব। এবারও উল্লাপাড়ায় ১০০টি মণ্ডপে পূজা হবে। প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলার প্রতি নজরদারি রাখা হয়েছে বলে জানান এই সংগঠন নেতা। আমাদের যেটা প্রস্তুতি সেটা হলো আমরা প্রত্যেক মন্দিরে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করব এবং সেই কমিটি পালাক্রমে আমাদের মন্দিরে ডিউটি দিবে, যাতে আমাদের মন্দিরে কোনো আইনশৃঙ্খলা অবনতি না ঘটে। দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
অপরাধী যেন কোনো কিছু না করতে পারে, এই বিষয়ে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এবং আমাদের গোয়েন্দা তৎপরতাও আছে, সিভিলে আমাদের যারা গোয়েন্দা সংস্থার লোক আছে তারাও বিভিন্ন জায়গায় আমাদের তথ্য সংগ্রহ করতেছে যেন কোনো না পায়। এখন পর্যন্ত আমাদের উল্লাপাড়ায় এরকম কোনো আমরা তথ্য পাইনি। যদি সেরকম কোনো কিছু পাই আমরা তাৎক্ষণিক সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবারে দেবী দুর্গা দোলায় আগমন করবেন এবং ঘোড়ায় চড়ে গমন করবেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।